বেড়া ঘুমাচ্ছে। আরে কি কষ্ট। ফারা হতাশ কণ্ঠে আওড়ালো। ওই পচা মানুষের নাম নিও না। আমাকে বলে আমি নাকি প্রতিবন্ধী। চোয়াল ঝুলে গেল আরিয়ানের। হ্যাঁ, বলো কি? হ্যাঁ হ্যাঁ, আপনার এক খচ্চর বন্ধু আমাকে এটাই বলছে। নিতান্তই আমি ভালো মানুষ বলে কিছু বললাম না। আমার জায়গায় অন্য কেউ থাকলে দেখিয়ে দিত মজা। হুম। তাই নাকি ম্যাডাম? কণ্ঠস্বর খুব চেনা ফারার। বিদ্যুৎ বেগে মাথা ঘুরিয়ে তাকালো ফারা। সুদর্শন যুবক তার সামনে। মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল বিকেলে ঘটে যাওয়া অপ্রত্যাশিত সেই ঘটনা। তাসফিনের পুরুষ্ট ঠোঁট দুটো ভাবতেই শরীর কেঁপে কেঁপে উঠছে ফারার। ভাবলেশীনভাবে এগিয়ে এসে ধপাস করে সোফায় বসে পড়ে তাসফিন। নূপুর এগিয়ে এলো। এই যে সবার জন্য চা আর ভাইয়ার জন্য কফি। নূপুর সবগুলো চায়ের কাপ এগিয়ে দিল। নিহালের কাছাকাছি যাওয়া মাত্র কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে তাকে। চোকাচুকি হয় দুজনের। নিহাল অস্বস্তিটা আন্দাজ করতে পেরে নিজেই চায়ের কাপটা তুলে নিল চুপচাপ। ঝুমুর নাস্তাগুলো দিয়ে দিচ্ছে। এদিকে হেলে দুলে সিঁড়ি পেয়ে নেমে আসছে স্নেহা। স্নেহাকে দেখে আশ্চর্য হয় আরিয়ান। ভ্রুকুটি করে তাকালো সে। আরে বাস, ওটাকে। থেমে গেল স্নেহা। ও আমার গাধি নাম্বার 1 বোন। ফারার কথায় তেলে বেগুনে জ্বলে উঠেছে স্নেহা। ওরে ফেলটুস কুমারী, আমি গাধি তুই গাধি, তুই খবিস, তুই খবিস, তুই আস্ত বলদা। তুই বলদ। দুই বোনের ঝগড়া দেখে হো হো করে হেসে উঠল সবাই। তাসফিন বরাবরের মধ্যে ঠোঁটে ঠোঁট চেপে তাদের কাণ্ড কারখানা দেখছে। নূপুর এসে গাল টেনে দেয় ফারার। পাগলি। তৎক্ষণাৎ আগমন ঘটে মাহিরের। নূপুরের বদলে গিয়ে বসলো ফারার কোলে। তার চায়ের কাপটা নিয়ে নিল আলগোছে। ফারা কাপে ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে দিচ্ছে। নূপুর কাপগুলো নিয়ে কিচেনের দিকে এগিয়ে গেল ফের। আরিয়ান ফিস ফিস করে বলল। নিহাল, তোর মনে হয় না এবার আমার বিয়ে করা উচিত? নিহাল একইভাবে ফিস ফিসিয়ে বলল। তোর আদেও মুসলমানি হয়েছে তো? চোখের কালো মণি দুটো এই বুঝি কোটা থেকে বেরিয়ে আসবে আরিয়ানের। নাউজুবিল্লাহ, কি কস বন্ধু, সি তুই এটা কইতে পারলি? না না, আগে চেক করতে হইব তুই বড় হয়েছিস কিনা, না হলে কেউ তার মেয়ে তোর কাছে বিয়ে দিবে কেন? দাঁত কটমট করে তাকালো আরিয়ান। 32 পাটি দাঁত বের করে হাসলো নিহাল। হাসতে গিয়ে ঘটল বিপত্তি। চাই কিছু অংশ পড়ে গেল শার্টের উপর। ওফ শিট! আরো হাস শালা। নাক ফুলালো নিহাল। ফারা ওদের অবস্থা দেখে খিলখিলিয়ে হেসে উঠল। নিহাল উঠে গেল। তৎক্ষণাৎ বাথরুমে যেতে হবে তাকে। কিছুটা যেতেই বেরিয়ে এলো নূপুর। উপরে রুমের দিকে এগোচ্ছে সে। নিহাল বাথরুম থেকে বের হওয়া মাত্রই মুখোমুখি হলো দুজনে। তবে কেউ কারোর সাথে কথা বলল না। নূপুর জোরপূর্বক হাসার চেষ্টা করলো। পাশ কাটিয়ে চলে গেল রুমের দিকে। চাপা দীর্ঘশ্বাস ফেল নিহাল। রাত গভীর হয়েছে। আকাশ যেন কষ্টের চাদরে নিজেকে মুড়ে রেখেছে। নিস্তব্ধতার মাঝে ফারার নিঃশ্বাসের শব্দটুকুও ভারী শোনায়। কোমরে টান ধরে আছে। যন্ত্রণাটা হালকা নয়, কিছুটা নিঃশব্দ, কিছুটা চিৎকারের মতো। প্রতিটা নড়েচড়ে ব্যথা যেন তীক্ষ্ণ ছুরির মতো গেঁথে যায় তার শরীরে। ঘরের প্রতিটি জিনিস আজ বিষাক্ত মনে হয়। আলোটা বেশি তীক্ষ্ণ, বাতাসটা বেশ ভারী, এমনকি নিজের ছায়াটাও অচেনা লাগছে। ফারা চোখ বন্ধ করেও শান্তি খুঁজে পায় না। সে যেন বিষণ্ণতার এক গাঢ় অরণ্যে আটকে গেছে, যেখানে শরীর আর মন দুটোই ক্লান্ত, দুটোই ভারী। খট করে দরজা খুলে ভেতরে এলো তাসফিন। ফারা এক পলক ফিরে দেখল তাকে। চোকাচুকি হয় দুজনে। ক্ষণিকের জন্য থমকে যায় তাসফিন। চঞ্চল কিশোরীকে আজকে মিলান দেখাচ্ছে কেন? দৃষ্টি ফিরিয়ে নিল ফারা। অসমে গিয়ে ফ্রেশ হয়ে এলো তাসফিন। ফারা একই ভঙ্গিতে শুয়ে আছে, কষ্টটা নিজের মধ্যেই চেপে রাখা। তাসফিনের অস্তিত্ব অনুভব করতে পারছে ফারা। এদিক সেদিক হাঁটছে সে। ড্রয়ার খুলে কি যেন নিচ্ছে। ফারা উঠে দেখার চেষ্টা করলো না। হুট করে কারেন্ট চলে গেল। ইদানিং কারেন্ট অনেক সমস্যা করছে, তবে জেনারেটর থাকায় খুব একটা সমস্যা হলো না। তীব্র লাইটের আলোয় বিরক্ত হলো ফারা। নিরেট কণ্ঠে বলল। লাইটটা অফ করে দিন না।
তাসফিন ফট করে লাইটটা অফ করে দিল। পুরো কক্ষটি অন্ধকারে তলিয়ে গেল মুহূর্তের মাঝে। টিম রাস্তার ধারে ল্যাম্পপোস্টের মৃদু আলো আসছে এবারে। ফারা বাদিকে শোয়ার কারণে চোখে লাগছে না তার। কোমরে কারোর স্পর্শ পেয়ে আটকে ওঠে সে। হাতে হাত চেপে ধরল তরিতে। কি হলো দেখতে দাও। থতমত খেয়ে গেল ফারা। কি দেখবে এ লেফটেন্যান্ট? মানে কষ্ট বৌদ্ধ বেনুনি টেনে দিল তাসফিন। এটা বুঝি তার অভ্যাস হয়ে উঠেছে। উফ, শব্দে নাক কুচকে নাই ফারা। কোমরের উপর থেকে জামা সরিয়ে নিল তাসফিন। ব্যথা কি? হচ্ছে খুব। কাত কণ্ঠে জবাব দেয় ফারা। আন্দাজ করতে পারছে তাসফিন ঠিক কতটা ব্যথা পেয়েছে মেয়েটা। অবশ্য পাওয়ারই কথা, চঞ্চল সে। একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে চায় না। একটু জামাটা তুলতে সাহায্য করো আমাকে। হাত দুটো কাঁপছে ফারার। লজ্জা ভয় এক মিশ্র অনুভূতি। থাক, লাগবে না। চোখ পাকিয়ে তাকালো তাসফিন। অন্ধকারও তা বেশ বুঝতে পারছে ফারা। নৈশব্দে হাতটা সরিয়ে দিল সে। বরং আদরে সযত্নে কোমরে মালিশ করে দিচ্ছে তাসফিন। পুরুষের যন্ত্রণা যেমন পীড়া দেয়, তার ভালোবাসা মারাত্মকভাবে সুখ দেয়। সুখের একাংশ বুঝি ফারা পেয়ে গেছে হয়তোবা। সুখ? জি। আমি যদি একটু গভীরভাবে তোমাকে ছুঁই আমাকে নিতে পারবে? স্তম্ভিত ফারা। স্তব্ধতা যেন আচ্ছন্ন করলো চারপাশ। ফারার নিঃশ্বাস গুলিয়ে যাচ্ছে নিজেরই বুকের ভেতর। তাসফিনের প্রশ্নটা তার হৃৎপিণ্ডে ঝড় তোলে স্নিগ্ধ, অথচ প্রকারও সেই ঝড়ের অভিঘাতে বাকরুদ্ধ সে। তাসফিনের আঙ্গুলগুলো কোমল অথচ তীর। ভালোবাসার স্পর্শে ছুঁয়ে পড়ছে এক অদৃশ্য আগুন, যা পোড়ায় না বরং উষ্ণ করে। সেই উষ্ণতাই ফারার সমস্ত গলিয়ে যেতে চাই। তবু কোথাও যেন এক দ্বিধা, এক আলো অন্ধকারে লুকোচুরি খেলা। সে তাকায় তাসফিনের চোখে তীব্র কিন্তু ভালোবাসায় ভরা সেই দৃষ্টিতে। সময় যেন থেমে থাকে এক মুহূর্তের জন্য। ফারা বুঝে যায় এই ছেলেটি শুধু তার শরীর চায় না, সে চায় তার আত্মা, তার সমর্পণ, তার নিঃশর্ত বিশ্বাস। তার ঠোঁট কেঁপে ওঠে, গলাস্বর নিস্তব্ধতার ভেতর নিভু নিভু প্রদীপের মতো। আপনার ছোঁয়া কি কেবল শরীরের জন্য? তাসফিন মৃদু হাসি। সে হাসিতে ছিল প্রতিশ্রুতি, ছিল আশ্বাস। তোমাকে ছুতে চাই কারণ তোমাকে উপলব্ধি করতে চাই। তোমার মন, তোমার কাঁপুনির ভাষা পড়তে চাই। ফারার চোখ ভিজে ওঠে অজান্তে। ভালোবাসা যদি এতটা গভীর হয় তবে ভয় কোথায়? সে ধীরে হাত রাখে তাসফিনের হাতে, চোখ নামিয়ে বলে, আপনার ছোঁয়ায় যদি আমি ধ্বংস হই, তাও সেই ধ্বংস হবে আমার পূর্ণতার। তাসফিন তার দিকে এগিয়ে আসে নিঃশব্দে, নরম স্রোতের মতো। ফারা চোখ বন্ধ করে, প্রস্তুত হয় এক অনন্ত অনুভবের জন্য। কানে ক্ষীণ ব্যথা অনুভব করলো ফারা। ইস, এত দুষ্ট কেন তুমি? চোখ মেলে তাকাই ফারা। লোকটা তাকে বোকা বানালো। কি হলো ব্যাপারটা? ঝটপট বিছানায় লম্বালম্বি হয়ে শুয়ে পড়ল তাসফিন। মাথা থেকে ঝেড়ে ফেলো সব কিছু। সামনে পরীক্ষা না, মনটা পড়ায় দাও। কোমরে ব্যথা সাইডে রেখে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল ফারা। ফাজিল লোক কত নাটক করে, সবসময় তাকে বোকা বানায়। বিছানায় ঘাপটি মেরে শুয়ে আছে ফারা। অকমরসাত অনুভব করলো তার কোমর শক্ত হাতের চাপ। বিদ্যুৎ বেগে চমকে ওঠে সে। ফিসফিসিয়ে বলল, কি চাও আমি উল্টাপাল্টা কিছু করি, তাও আবার এই অবস্থায়? লজ্জায় নাক ফুলে ওঠে ফারার। নত হয়ে মস্তক ফের শুনতে পেল, আর 4 রাত কিন্তু আপনার, এরপরে সবগুলো রাত আমার। দুহাতে কান চেপে বসে রইল ফারা। ইস, কি লজ্জা। কিচেনের লাইট জ্বলছে। নবীন হাতে বোতল নিয়ে এসেছে পানির জন্য। ঢুকেই দেখতে পেল ঝুমুরকে। কি ম্যাডাম, রাতে চুপি চুপি রান্না করে খাবার চুরি করছো নাকি? অকমর সাথে এমন প্রশ্ন শুনে ঘাবড়ে গেল ঝুমুর। একদম উল্টোপাল্টা কথা বলবে না। তুমি জানো আমি চুরি করতে এসেছি? হেসে ফেলল নবীন। দেখে তো তাই মনে হচ্ছে। তাহলে তুমি আস্ত বোকা। আচ্ছা, তাহলে তুমি বলো কেন এসেছো? তুমি যে জন্য এসেছো আমিও সেটার জন্যই এসেছি। ঝুমুর চুপচাপ পানির বোতল ভরে বাইরে আসতে নিল। নবীন খুব ফিসফিসিয়ে বলল, তেলা বোকা, তেলা বোকা। মুখ বাঁকালো ঝুমুর। তার ছেলের হাসি টেনে বলল, ওসব ভয় আমাকে দেখিয়ে লাভ নেই, আমি ভয় পাই না। নবীন অস্থির কণ্ঠে বলল, আরে সত্যি বলছি,
খুব একটা পাত্তা দিল না ঝুমুর। দীর্ঘশ্বাস ফেল নবীন, স্পষ্টভাবে জানিয়ে দিল। মাইয়া মানুষ একটু বেশি বোঝে। আশঙ্কিক গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে ঝুমুর। জামার ভেতর কি ওটা? নিস্তব্ধ রাত, চারিদিকে যেন শব্দের অস্তিত্ব পর্যন্ত হারিয়ে গেছে। বাতাস থমকে আছে, গাছের পাতাগুলো পর্যন্ত নিস্তেজ। হঠাৎ করে সেই নিস্তব্ধতা ভেঙে এক ঝাঁক পাখির মতো ছুটে আসে ঝুমুরের কণ্ঠ। নবীন তার মুখ চেপে ধরে, যেন যেন ঝুমুরের চিৎকার আবার ভেসে না যায়। কিন্তু তার অগোচরে ঝুমুরের পিঠে কোথাও এক অদৃশ্য এক অনুভূতি ঢুকে যায়, এক ধরনের অস্বস্তি, যা স্পষ্ট না হলেও আশঙ্কিকভাবে শরীরের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়ে। কিছু একটা অদ্ভুত যেন তার জামার ভেতর কুচিয়ে চলেছে। প্রথমে সে মনোযোগ দেয় না, কিন্তু তারপর এক পাঁজর কাঁপানোর মতো অনুভূতি। তেলাপোকাটি যেন পিঠের সাথে খেলতে খেলতে এক অদৃশ্য স্রোতের মতো নিচে নামে। ঝুমুরের পিঠের ভিতরে যেন মুহূর্তের জন্য সময় থেমে যায়। তেলাপোকা তার কোমল ত্বকে স্পর্শে কোনো জাগতিক প্রলেপ রেখে যাচ্ছে। সে নিজেকে আর ধরে রাখতে পারল না। শরীরের ভেতর এক প্রচণ্ড অস্বস্তির সৃষ্টি হয় ঝুমুরের। শরীর কাঁপে আর তার হাত শক্ত করে নবীনের হাত ধরে। নবীন কিছু বুঝে উঠতে না পারল। ঝুমুরের চোখে তীব্র আতঙ্ক, চোখের কোণে যেন এক অন্ধকার আশ্রে পড়ে। সে জোরে চিৎকার করতে চায়, কিন্তু নবীনের হাতের দৃঢ় চেপে ধরে কিছুতেই শব্দ বের হয় না। তেলাপোকাটি চলাচল যেন রাতের অন্ধকারের একটি গাঢ় রহস্য। তাও যদি এই মুহূর্তে তার প্রতি চারক হতে পারে, তবে আর কি? সে ছোট্ট অশুভ প্রাণী মুহূর্তেই হয়ে উঠেছে এক আতঙ্কের ছায়া, যা স্বাভাবিকতার সব রেখা ছিন্ন করে ফেলে। ঝুমুর কাঁপতে কাঁপতে বলল, নবীন, তেলাপোকা জামার ভিতর। তার কণ্ঠে কোনো শক্তি নেই, কেবল নিঃশ্বাসে ভরা এক অপ্রতিরোধ্য আতঙ্ক। নবীন তৎক্ষণাৎ জামার ভেতর হাত ঢুকিয়ে বের করে আনে তেলাপোকাটি, আর ঝুমুরের শরীরে আবার জীবনে স্পর্শ ফিরিয়ে দেয়। বিদ্যুৎ গতিতে দূরে সরে গেল নবীন। অপরাধীর কণ্ঠে বলল, আমি দুঃখিত ঝুমুর, তোমার অনুমতি না নিয়ে ওভাবে তেলাপোকা বের করছি। তুমি চিৎকার করবে আর ও ভয় পাচ্ছিল। আমি সত্যি দুঃখিত, সরি, ক্ষমা করো আমাকে। নবীন এক মুহূর্ত অপেক্ষা করল না, চুপচাপ বেরিয়ে গেল কিচেন থেকে। না হলো তার পানি নেওয়া। ঝুমুরটাই দাঁড়িয়ে আছে। লোকটাকে ভুল বুঝেছিল ঝুমুর। লোকটা তো প্রথমেই বলেছিল তেলাপোকা, কিন্তু ঝুমুর গুরুত্ব দেয়নি আর তাকে হেল্প করেছে, একদমই বাজেভাবে ছুঁয়নি। নবীন কেন নিজেকে অপরাধী ভাবছে? ঝুমুরের উচিত নয় কি তার সাথে কথা বলা? অবশ্যই উচিত। সকাল সকাল ঝুমুর চেয়েছিল নবীনের সাথে কথা বলতে, কিন্তু নবীন তাকে এড়িয়ে গেছে। ঝুমুর বিষয়টি বুঝতে পেরেছে। অবশ্য তার দোষ নেই। প্রথম থেকেই ঝুমুর নবীনের সঙ্গে খুব বাজে আচরণ করে। হয়তো সেই জন্য সে ভাবছে কালকে রাতের বিষয়টি নিয়ে তাকে কিছু কথা শোনাবে। ঘুমে কাতর হয়ে আছে ফারা। বক্ষ ভাঁজে লেপ্টে রয়েছে তাসফিনের। উদম গায়ে বিছানায় একে অপরের সহিতে ঘুমের মধ্যেই হাত রাখলো তাসফিনের উন্মুক্ত বক্ষপটে। চোখ দুটো কুচকে এলো তার। পিটপিট করে তাকালো সে। নিজের এতটা কাছে তাসফিনকে দেখে পিলে চমকে ওঠে। সরতে গিয়েও থেমে গেল সে। ক্লিন সেভ করা গালে ভীষণভাবে ছুতে ইচ্ছে করলো। ধীরে ধীরে হাত বাড়িয়ে গাল ছুঁয়ে দিল আলগোছে। অকমর সাথে হাত চেপে ধরল তাসফিন। আতকে ওঠে ফারা। মিসেস শেখ, সকাল সকাল এসব শুরু করেছেন আপনি? ভয়ে তটস্থ ভঙ্গিতে বলে ওঠে ফারা। না মানে আসলে আমি ওই আর কি। উফ মিসেস শেখ, আপনি আমাকে ইদানিং বড্ড জ্বালাচ্ছেন। আমি যদি জ্বালানো শুরু করি সইতে পারবেন তো? ট্যাপ ট্যাপ করে তাকালো ফারা। কি ঠোঁটকাটা পুরুষ, সবসময় তাকে কায়দা করে, জব্দ করে। আপনি না ভীষণ বাজে। ফিসলে হাসে তাসফিন। দুহাতে জড়িয়ে ধরে ফারাকে। আই নো। লজ্জায় আড়ষ্ট হয় মেয়েটা। উঠতে দিল না তাকে। জড়িয়ে ধরে ওভাবেই শুয়ে রইল। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে স্নেহা। সে আগেভাগে রেডি হয়ে বসে আজকে আবারও ফারার সঙ্গে কলেজে যাবে সে। একটা মজার বিষয় আছে, সে তো পাবলিক কলেজে, সেই সুবাদে স্টুডেন্টদের সাথে মিলেমিশে চুপি চুপি ক্লাস করে আসলেও কেউ ধরতে পারে না। বেশ মজা লাগে স্নেহার। ফারার শরীরটা অনেকটা ভালো, কোমরের ব্যথাটা নেই। এখন থাকবে কি করে? একটা মানুষ
একটু পরপর যদি খুব যত্ন নিয়ে মালিশ করে দেয় তাহলে কি করে থাকবে? তাসফিন হয়তো ভেবেছে কিছুই বুঝতে পারি। ফারার শরীরে কেউ হাত রাখবে আর তা ফারা বুঝতে পারবে না। ফুরফুরে মেজাজে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো ফারা। কিছুক্ষণ আগে মনটা একটু খারাপ ছিল, কারণ তাসফিন সকাল সকাল বেরিয়ে গেছে তাই। কিন্তু তারপরও ভেতরে আনন্দটা মন খারাপগুলো দূর করে দিয়েছে। চল। হ্যাঁ চল। ফারা আর স্নেহা বেরিয়ে পড়ল। ঝুমুর যাবে না। অবশ্য সে নিজেও অনলাইন ক্লাস নিয়ে ব্যস্ত থাকে সর্বদা। ভাইয়া আপনি? গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সাইফুল। সাইফুলকে দেখে কিছুটা অবাক হলো ফারা। এ সময় সে অফিসে থাকে, অথচ আজকে বাড়িতে। স্নেহা আর ফারাকে একসাথে দেখে মৃদু হাসলো সাইফুল। কলেজে যাচ্ছ? চলো আমি ড্রপ করে আসি। অবাক নেত্রে পল্লব ঝাপটাই ফারা। স্নেহা কিন্তু ভাইয়া আপনার অফিস আছে তো, আর আমরা একাই যেতে পারব। আরে না না, সমস্যা নেই, চলো। তাছাড়া গাড়ি থাকতে একা হেঁটে যাবে কেন? একগাল হেসে বলল। হ্যাঁ চল, কষ্ট করে হেঁটে যাওয়ার কি দরকার। সাইফুল ভাইয়া আপনি বরং আমাদের পৌঁছে দিন। স্নেহা নাচতে নাচতে গাড়িতে উঠে গেল। শেষমেশ ফারাও উঠে বসলো গাড়িতে। গাড়ি চলছে আপন গতিতে। সিটে হেলান দিয়ে বসে আছে ফারা। হুট করে মনে হচ্ছে তার মাথা ব্যথা ধরছে। ধীরে ধীরে ব্যাগ থেকে এক গাদা চকলেট বের করলো স্নেহা। দুটো ছিঁড়ে একটা ফারাকে দিল। এই নে ললিতা খা। ফারা গদগদ ভঙ্গিতে চকলেট হাতে নিয়ে নিল। ওদিকে একজোড়া শুকনি দৃষ্টি চেয়ে আছে তার দিকে। গভীর হচ্ছে দৃষ্টি, সর্বাঙ্গে বিচন করছে ফারার। বাড়ির দিকে তাকে চকলেট শেষ করে লুকিং গ্লাসের দিকে আনমনে তাকালো ফারা। দৃষ্টি সরিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয় সাইফুল। কেমন অস্বস্তি লাগছে ফারার। সাইফুল কি তার দিকে তাকিয়েছিল? আচ্ছা, এই বিষয়টি নিয়ে কি তাসফিনের সাথে কথা বলা উচিত তার? বিকেল হয়ে এসেছে। রোদটা ধীরে ধীরে নরম হয়ে আসছে। সূর্যের আলো ঝিমিয়ে পড়ে। চারপাশে ছায়া গাঢ় হতে থাকে। পাখিরা ফিরতে থাকে নীড়ে। গাছের পাতায় হালকা হাওয়া বাজে মৃদু সুরে। আকাশে লালচে সোনালি আভা ছড়িয়ে পড়ে, যেন প্রকৃতির তুলিতে আঁকা এক অপূর্ব ছবি। কখনো এই সময়টা মনে করিয়ে দেয় উদাসী ভালোবাসা, আবার কখনো করে তোলে মনটা প্রশান্ত। শহরের ব্যস্ততা একটু থেমে যায়। কিছুটা সময় পরে মসজিদের মাইকে আসরের আজান শুরু হলো। রুবেনা শেখ, রিজওয়ান শেখ, রাইমা শেখ এবং আলাপ শেখ আজকে ফিরেছেন। যাক, এবারে তারা কিছুটা নিশ্চিন্ত। এতদিন রাইমার বাবার বাড়িতে জমি জমা নিয়ে কেস চলছিল। বৃদ্ধ মানুষ কিছুই করতে পারছিলেন না রাইমার বাবা। মায়ের অবস্থাও খুব খারাপ ছিল। অবশেষে মেয়ে হিসেবে পাশে দাঁড়িয়েছিল রাইমা শেখ। ভেবেছিল যা করার তাকেই করতে হবে, কিন্তু আলাপ শেখ এবং রিজওয়ান শেখ, রুবেনা শেখ যে এভাবে পাশে দাঁড়াবে তিনি কখনো ভাবতে পারেননি। শেষমেশ কেসের ঝামেলাটা মিটে গেছে। সৌহার্দ্য ফিরে গেছে নৌঘাটিতে। তবে তাসফিন আরও কিছুদিন থাকবে, কিন্তু কারণ কি তার সৌহার্দ্যকে জানায়নি সে। ওটা আশ্চর্য হলেও জিজ্ঞেস করেনি সে। মাহির বিকেল থেকে ঘুমাচ্ছে। ছেলেটার শরীর খারাপ। এদিকে বাড়িতে কেউ নেই। নূপুর কল করে অপেক্ষা করতে পারল না। অবশেষে কল করলো তাসফিনকে। দুবার রিং হতেই রিসিভ করলো তাসফিন। হ্যাঁ নূপুর বল। মাহিরের কপালে হাত রেখে নূপুর অস্থির কণ্ঠে বলল, শোনো না ভাইয়া, মাহিরের খুব জ্বর। কি করব বুঝতে পারছি না। বাবাও বাড়িতে নেই। চাচা কোথায়? একটু আগেই চাচা বাজারে গিয়েছে। আচ্ছা, তুই রেডি হয়ে নে, আমি কাউকে পাঠাচ্ছি। নূপুর চটজলদি তৈরি হয়ে নিল। মাইকে শার্ট প্যান্ট পরিয়ে কোলে নিয়ে সদর দরজা দিয়ে বাইরে এলো। মেরুর রঙের গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে নিহাল। নিহালকে দেখে পিলে চমকে ওঠে নূপুরের। নিহাল ভাইয়া আপনি? অল্প হাসলো নিহাল, মৃদু স্বরে বলল, হ্যাঁ, তাসফিন বলল ইমার্জেন্সি আছে, চলো গাড়িতে উঠো তুমি। মাহিরকে আমার কোলে দাও। ভাবনায় পড়ে গেল নূপুর। নিহালের সঙ্গে যাওয়াটা কি ঠিক হবে? নিহাল বেশ বুঝতে পারছি নূপুরের অস্বস্তি। নূপুর, মাহির অসুস্থ, তাসফিন আমাকে ভরসা করে পাঠাইছে, তুমি উঠো প্লিজ। নূপুর দেরি করলো না। মাহিরকে নিহালের কোলে দিয়ে গাড়িতে উঠে পড়ে। ঠিকঠাক বসতে নিহাল মাহিরকে ভেতরে দিল। নিজের ড্রাইভিং সিটে বসে দ্রুত ড্রাইভ শুরু করে। সময়টা 6 বছর আগের বৃহস্পতিবার সকাল। ভার্সিটি থেকে ফিরেছে নূপুর। আজকে উৎসব লেগেছে। সন্ধ্যার দিকে নাকি
নূপুরকে দেখতে আসবে পাত্রপক্ষ। স্তম্ভিত নূপুর, কি হলো ব্যাপারটা? হঠাৎ করে তাকে বিয়ে দিতে চাইছে কেন? রাগটা নিজের ভেতরে রেখে ধূপধাপ পা ফেলে দোতলার দিকে চলে গেল নূপুর। রাগ হচ্ছে প্রচুর তার, এটা কোনো কথা? ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে নূপুর। লম্বা নিঃশ্বাস ফেলছে সে। সাইফুল শেখ তাকে বেশ পছন্দ করেন রুবেনা শেখ। নূপুরও তাকে ভালোবাসে, কিন্তু আজ হঠাৎ অন্য কোনো পাত্র কেন আসবে তাকে দেখতে? সেগুলো ভাবতে ভাবতে আকাশ পাতাল করে দিচ্ছে নূপুর। মিলান বিকেলে এক রকমের নরম নীরব আর খানিকটা বিষণ্ণতা মেশানো সময়। দিনের শেষ ভাগে সূর্যটা হেলে পড়ে পশ্চিম আকাশে। আলোটা তখন আর তত উজ্জ্বল থাকে না, হালকা সোনালি আর কমলা রঙে চারপাশ ভেসে যায়। পাখিরা একে একে ফিরে আসে বাসায়। গাছের পাতায় নেমে আসে ধীর গতি, হাওয়া থাকে নরম, মাঝে মাঝে একটানা বয়ে চলে। শহরের কোলাহল কিছুটা স্তমিত হয়ে আসে। মানুষের মুখেও ক্লান্তির ছাপ। নিহাল এসেছে তার মামা রবিউল ইসলামকে নিয়ে। আপন বলতে মামা ব্যতীত কেউ নেই তার। তাসফিন গিয়ে ম্যানলি হাঁক করে তাকে, বেস্ট ফ্রেন্ড তার। কিন্তু এই শুভ দিনে আরিয়ান নেই। সে খুব গুরুত্বপূর্ণ একটি মিশনে রয়েছে। রিজওয়ান শেখ ভীষণ পছন্দ করে নিহালকে, তাই তো বিয়ের প্রস্তাব দিতেই তিনি অমত করলেন না। বিষণ্ণতায় ডুবে আছে মুখখানি রুবেনা শেখের। শাড়ি পরেছে নূপুর। ঝুমুর তাকে নিয়ে এলো। পাত্র হিসেবে নিহালকে দেখে পিলে চমকে ওঠে তার। বিয়ের কথাবার্তায় এগোই, তবে নূপুর রাজি নয়। এমন নয় নিহাল খারাপ, কিন্তু নূপুর তো অন্য কাউকে ভালোবাসে। পাত্রপাত্রী একে অপরের সঙ্গে আলোচনা করতে চাই। বিষয়টি জানতে পেরে খুব অবাক হলো নিহাল। আলাদাভাবে কি জানতে চাই নূপুর? সে তো তার সম্পর্কে সবটাই জানে। রুম জুড়ে পিনপতন নীরবতা, একটা গভীর গুমট নিস্তব্ধতা যেন সমস্ত শব্দকে গিলে ফেলেছে। জানালার ফাঁক গলে ঢুকছে মিলান বিকালে শেষ আলোটা। ধুলোমাখা সোনালি রোদের রেখা দুজন মানুষের মুখ ছুঁয়ে যাচ্ছে, তবুও তাতে উষ্ণতা নেই, কেবল একরাশ অতৃপ্তি। নিহাল বসে আছে চোখে এক অপার ভালোবাসা নিয়ে, যেন মেয়েটার প্রতিটা নিঃশ্বাসে নিজের প্রাণ রেখে দিয়েছে। তার দৃষ্টিতে আশ্রয় খোঁজা, গভীর মায়া আর একরাশ অপেক্ষা, যেটার কোনো শেষ নেই। আর নূপুর, সে চুপচাপ স্থির, চোখ দুটো যেন কুয়াশায় ঢাকা নদী, যেখানে ভালোবাসার কোনো প্রতিফলন নেই, আছে শুধু অপরাধের ছায়া। তার দৃষ্টি ঠিক ছেলেটার চোখে নয়, বরং তার চোখের ভিতর দিয়ে কাউকে খুঁজে ফেরে সে, তার হৃদয়ে আসার অধিপতি। এই মিলন যেন দুই বিপরীত স্রোতের মুখোমুখি হওয়া, যেখানে ভালোবাসা আছে তবু একতারা বাজে না। এই নীরবতা আর চোখের ভাষা একটা সময় প্রেমের সবচেয়ে সুন্দর অথচ কষ্টের প্রতিচ্ছবি। নূপুর, আমার অনুভূতি বা ভালোবাসা যেটাই বলো, আমি কখনোই তোমার সামনে তা প্রকাশ করিনি। একমাত্র তাসফিন ছাড়া আর কেউ জানতো না। কিন্তু আমি চাই আজকে তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। সহসা কেঁদে ফেলল নূপুর। সে নিহালের ভালোবাসাকে সম্মান করতে হবে, কারণ লোকটা কখনোই তার খারাপ আচরণ করেনি, আর না কখনো নিজের ভালোবাসা দেখিয়েছে। নূপুরের কান্না অস্থির করে তুলেছে নিহালকে। নূপুর, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? কি হলো বলো আমাকে। শব্দ করে হেসকি ওঠা শুরু হয় নূপুরের। কম্পিত সুরে বলল, আমি আমি আপনাকে ভালোবাসি না নিহাল ভাইয়া। বরফে নাই শীতল জমে যায় নিহালের। থমকায় সে। নূপুর ফের বলল, আমি ভালোবাসি না, আমি সাইফুলকে ভালোবাসি। নিহাল ভাইয়া, আমি চাইনি আপনাকে অপমান করতে বা আপনার ভালোবাসাকে অপমান করতে। আমি 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 কি করব জানি না। নিহালের প্রাণটা যেন কেউ ছিঁড়ে বের করে নিয়ে আসছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। সে কি কষ্ট পাচ্ছে? খুব যন্ত্রণা হচ্ছে বুকের বাঁ পাশে। মানে নূপুর, কি বলছো এগুলো? সাইফুল, আমি ওনাকে ভালোবাসি, আমি জানি সবটা। এখন হঠাৎ করে এসব হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আমি জানতাম না আপনি আমাকে। সরি। আমি কথাগুলো আটকে আসছে নূপুরের। এদিকে নিঃশ্বাস নিতে না পেরে হাঁসফাঁস করছে। থাকতে পারল না সে। কাশি শুরু হয়েছে তার। বুকে হাত মালিশ করতে করতে বেরিয়ে এলো সে। সেদিনের পর আর কখনোই নূপুরের কাছে নিজের ভালোবাসার কথা জাহির করেনি নিহাল। আর না তার বিয়েতে বাধা দিয়েছে। আচ্ছা, পূর্ণতা না পেলে কি ভালোবাসা যায় না? নিহাল আজও গোপনে ভালোবাসে নূপুরকে। ভীষণ আদর করে মাহিরকে, হোক না সে অন্য কারোর।
আড়ালে আবডালে থেকে না হয় তাকে আজীবন ভালোবেসে যাবে। নূপুর নেমে এসো। কি হলো, কি ভাবছো তুমি? অনেকক্ষণ ধরে ডেকে চলেছে নিহাল, অথচ নুপুরের সার শব্দ নেই। অবশেষে শুনতে পেল সে অতীতে এমনভাবে ডুবেছিল, আশেপাশে কি ঘটছে কিছুই মনে নেই। নিহাল দায়িত্ব নিয়ে মাহিরকে ডক্টর দেখায়, ওষুধপত্র সব কিনে নূপুরকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। এক পলক ফিরে নূপুরকে অস্বস্তিতে ফেলে না সে, তবে দূর থেকে লুকিয়ে দেখে চলে গেল নিজ পথে। হাপিত্তেশ করছে নূপুর, কষ্ট হচ্ছে তার। মাঝে মধ্যে মনে হয় নিহাল নামক মানুষটির সাথে সে যেন অনেক করেছে, খুব করে কষ্ট লাগে তার। অনেক প্রেমিক তো দেখেছে সে, কখনোই ভালো বিহেভিয়ার করে না, নিজের মন মতো মানুষটিকে না পেয়ে পাগলামি করে। কখনো কখনো তো সেই ভালোবাসার মানুষটি ক্ষতি করে ফেলে। সেখানে নিহাল নূপুরকে আর কখনোই বিরক্ত করেনি, কষ্ট দেয়নি। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। সূর্যি মামা পাড়ি জমিয়েছেন পশ্চিম আকাশে। লালচে আবরণে মাখো মাখো প্রকৃতি, হালকা শীতল বাতাস গায়ে এসে লাগছে, এক অদ্ভুত স্নিগ্ধতা এনে দিচ্ছে মন জুড়ে। রাস্তার বাতিগুলো টিম টিম করে জ্বলছে, যেন ক্লান্ত চোখে রাতের নিস্তব্ধতা দেখছে। দূরের কোনো বাড়ির জানালা দিয়ে ক্ষীণ আলো বেরিয়ে আসছে, কিন্তু তার চারপাশের অন্ধকার এত গভীর যে সেই আলো যেন হেরে যাচ্ছে। আকাশের টলমলে রূপালী চাঁদ তার কোমল আলো ছড়িয়ে দিয়েছে ধরণীর সর্বত্র। গাছের পাতায়, নদীর জলে, ঘাসের ডগায় ঝরে পড়ছে সেই রূপালী আলোর কুয়াশা। রাতটা যেন নিস্তব্ধতার মাঝে এক গভীর মায়াবী সুর বাজিয়ে যাচ্ছে পাখিরা নিদ্রায়। বাতাসও যেন আজ একটু ধীর, একটু শান্ত। এমন রাতে হৃৎপিণ্ডে জমে ওঠে না বলা কথা, দূরে কারো কথা মনে পড়ে যায় অজান্তেই। জানালার কাছে চুপটি করে বসলো ফারা। তাসফিন ফিরেছে সবে, এই তো নিচে খেতে গিয়েছে। ফারা ইচ্ছে করে গেল না, খেতে ইচ্ছে করছে না তার, বিরক্ত লাগছে খুব। তাসফিন কি তাকে একটু ভালোবাসে না? কই, কৃষ্ণপুরে থাকাকালীন তো কত পাগলামি করত। খট করে দরজা খুলে ভেতরে এলো তাসফিন। তার উপস্থিতি টের পেয়ে চুপ রইল ফারা। মিসেস শেখ। প্রত্যুত্তর করল না ফারা, নিশ্চুপ ভঙ্গিতে বসে আছে। এগিয়ে গিয়ে বেলকনিতে রাখা সোফার সেটের টেবিলের উপর প্লেট রেখে দিল। ফারা ঘুরেও দেখল না একবার। কি হলো, খাবে না? না, ইচ্ছে নেই আমার। অভিমানী কণ্ঠস্বর, ভীষণ হাসি পাচ্ছে তাসফিনের। কেন ইচ্ছে নেই? জ্বালানোর জন্য বলে ওঠে তাসফিন। খিদে নেই তাই। খেতে হবে, ওঠো। উঠল না ফারা, জেদ দেখিয়ে বসে রইল একইভাবে। সে ভেবেছিল তাসফিন চলে যাবে, আশঙ্কিকভাবে অবাক করে দিয়ে হাঁটু নিচে হাত গলিয়ে চট করে কোলে তুলে নিল তাকে। তাসফিনের এহেন কাণ্ডে ভরকে গেল ফারা। এই নিচে নামান, আমাকে নামান বলছি। আরে তাসফিন কারো কথা শুনতে বা আদেশ মানতে বাধ্য নয়। সোফার উপরে বসে নিচেও বসে পড়ল তাসফিন। প্লেট নিয়ে ভাত মাখতে লাগলো। চমকে তাকালো ফারা। লোকটা কি তাকে খাইয়ে দিবে? মোটেও খাবে না সে। হা করো। মুখ ডানের দিকে বাঁকিয়ে নিল ফারা। সে খাবে না মোটো। খাবো না বলেছি তো। আমি আমার দিকে তাকিয়ে বলো। সেই করলো, তাসফিনের দিকে তাকিয়ে বলতে লাগলো, খাবো। পুরুষ্ট ওষ্ঠ দ্বারা উষ্ণ ছোঁয়া পেয়ে চমকালো সে। এটা কি করলেন? আমি তাসফিন নিম্নাষ্ট কামড়ে হাসলো। তুমি তো বললে খাবে। রেগে গেল ফারা, তিরিক্ষ মেজাজে বলে ওঠে, বলেছি আমি খাবো। পরপর দুবার চুমু দ্বারা মুখ বন্ধ করে দিল তাসফিন। চুপসে গেল ফারা, ভয়ে আর কিছু বলার সাহস পেল না। চঞ্চল কন্যাকে জব্দ করতে পেরে হাসলো তাসফিন। প্রথম লোকমা মুখে ধরে ফারার। একটাও কথা না বলে চুপচাপ খাও। ইচ্ছা সত্ত্বেও খেতে হচ্ছে ফারাকে। খাওয়ার পর চুকি প্লেট রেখে এলো তাসফিন। ফারা একইভাবে বেলকনিতে বসে আছে। শরীরের উষ্ণ ছোঁয়া পেয়ে ধরফড়িয়ে ওঠে তার অন্তঃস্থল। আলগোছে ফারাকে কোলে তুলে নিল তাসফিন। দুহাতে মেধিন উদরে হাত চেপে মুখ গুজে দিল ঘাড়ে। এত জেদ, এত রাগ কেন এই ছোট্ট শরীরে? ছাড়ুন আমায়, সব সময় এমন করেন, অবহেলা। ঘাড়ে আলতো করে চুমু এঁকে দিল তাসফিন। অবহেলা নারী সুখ। আমি যদি কাছাকাছি আসি তাহলে যে বেসামাল হব, আর আমি বেসামাল হলে তুমি থামুন থামুন বলে চেঁচিয়ে ওঠো। কপাল কুচকে নাই ফারা। এখন কি সব দোষ তার? লোকটা ছুলেই তো সুরসুরি লাগে। তারপর অনুভব করলো তার ঘাড়ে কোমল স্পর্শ। লজ্জায় আড়ষ্ট হলো ফারা। মেকি রাগ দেখিয়ে বলে বসলো,
কি রে সুখ, একটু শান্তি দিচ্ছিস না? দিব না। আচ্ছা বলো, কি করলে রাগ কমবে? মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল ফারার। তাসফিনকে জব্দ করতে বলে ওঠে। গান শোনাতে হবে। সশব্দে হেসে ফেলল তাসফিন। ব্যাস এটুকুই? অবাক হলো ফারা। তবে কি কমান্ডার এখন গান গেয়ে শোনাবে তাকে?